This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবে এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। তিলোত্তমা কাণ্ডে শিয়ালদা আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর। আরজি করে ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ঘটনার পর দুজনের মধ্যে একাধিকবার ফোনে কথা হয়। সন্দীপ অভিজিতের কল ডিটেলস থেকে মিলেছে বহু তথ্য। কি তথ্য আর কি জানা যাচ্ছে জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয়। সুজয়, দেখো দীপ, সিবিআই আজকে শিয়ালদা আদালতে যেটা দাবি করছে যে তাদের কাছে সিএফএসএল এর মোবাইল সংক্রান্ত রিপোর্ট এসে পৌঁছেছে এবং সেক্ষেত্রে তারা দেখতে পাচ্ছেন যে ঘটনার পরবর্তীতে বার্তা জানাজানি হওয়ার পরবর্তীতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনের ফোন থেকে বিভিন্ন জায়গায় একাধিক ফোন কল গিয়েছে এবং সেই ফোন কলের সূত্র ধরে তারা মনে করছেন যে এই ঘটনাটিকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা সিবিআই আরো জানাচ্ছে যে এই ঘটনাকে ধামাচাপা দিয়ে আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করা হয়েছিল। সুতরাং সেই চেষ্টা করার ক্ষেত্রে কে বা কারা যুক্ত এবং এই ঘটনার সঙ্গে আরো যারা সাক্ষী আছে তাদের বিরুদ্ধে তদন্ত জোর কদমে চলছে। একই সঙ্গে যে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে সেই তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এবং এই যে তথ্য প্রমাণের যে নষ্ট করার যে একটা অভিযোগ বা একটা ঘটনা ঘটেছে সেই বিষয়েও সেই অ্যাঙ্গেলেও তদন্ত জোর কদমে চলছে। অর্থাৎ সমস্ত দিকের ক্ষেত্রে প্রথম থেকে যে একটা দাবি করা হচ্ছিল যে প্রমাণ লোপাট, ঘটনাকে অন্যদিকে মোড় দেওয়ানোর চেষ্টা, সেই চেষ্টার সারবত্তা খুঁজে পাচ্ছে তদন্তকারীরা, তেমনটাই আদালতে তারা দাবি করছে। এবং এই দাবি করেই তারা বলছে যে সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডল এই দুজনকে তারা জেলে গিয়ে জেরা করেছেন। জেলে তারা জিজ্ঞাসাবাদে বা জেরায় তারা একবারও সহযোগিতা করেনি, 3বার জেরা করেছে তারা সহযোগিতা করেনি। তাই তাদেরকে আবার নতুন করে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হোক এবং এখনো পর্যন্ত 4 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ বকেয়া রয়েছে বা বাকি রয়েছে, সেটা তারা পরবর্তীতে তদন্তের সূত্র ধরে তারা হেফাজতে নেবে। ফলে বুঝতেই পারছে যে একের পর এক নতুন তথ্য তদন্তে উঠে আসছে, সেই তথ্য আদালতের সামনে নিয়ে আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য তিলোত্তমার এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ তোমাকে সুজয়। নজর রাখবো পরের খবরের দিকে। আগামী 7 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে আশিস পান্ডে। দুর্নীতিকাণ্ডে সিবিআই এর জালে সন্দীপ ঘনিষ্ঠ এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা অযোগ্য হয়েও কিভাবে হাউস স্টাফ আশিস, আদালতে প্রশ্ন তুলল সিবিআই। সন্দীপের সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন আশিস। চিকিৎসক এবং পড়ুয়াদের হুমকিও দিতেন, আদালতে দাবি করেছে সিবিআই। সিনিয়র ডাক্তারদের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়ার হুমকি দিতেন এই আশিস পান্ডে, আদালতে অভিযোগ করল সিবিআই। আরজি করে যে জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন যারা দিনের পর দিন এই আশিস পান্ডে নানা রকম অত্যাচার সামলেছেন, তারাই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। সন্দীপ ঘোষের যারা ফুড সোলজার ছিল তাদের মধ্যে একজন মেন মুখ হচ্ছে আশিস পান্ডে। 2022 সালে একজন কর্মরত ইন্টার্নকে কয়েকজন ছাত্র মিলে বেধড়কভাবে মারধর করে এবং গণপিটুনিতে অলমোস্ট তাকে মেরে ফেলারই চেষ্টা করে, মানে সেই অবস্থাতে তাকে রক্তবমিও করতে হয়। এই পুরো জিনিসটাকে অর্গানাইজ যে করেছিল সে প্রধানত আশিস পান্ডে। হোস্টেলের মেম্বার নয়, তা সত্ত্বেও রাতে একদম রাত 3টে-4টে এরকম সময় যখন খুশি ঢুকে মদ্যপ অবস্থায় হোস্টেলের ছাত্রদের মানে দরজাতে ধাক্কা মারা এবং তাদেরকে রুম থেকে বার করে ভয় দেখানো, তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া, হোস্টেল থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া এবং অনেক ক্ষেত্রেই সেই কাজগুলো সফলভাবে করেওছে। ফেস্টে পিজিটি প্রফেসর এদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা বা অন্য নানা রকম উপায়ে অছিলায় জুনিয়রদের কাছ থেকে টাকা তোলা জোর করে, এই সমস্ত কাজে আশিস পান্ডে জড়িত। মানে এই আশিস পান্ডের যে প্রভাব হাসপাতালের ভেতর কতটা ছিল সেটা বললেন জুনিয়র চিকিৎসকরা। এরপর আশিস পান্ডের অধ্যাপক নীলাঞ্জন ঘোষ, যিনি একজন চিকিৎসক, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু আগের প্রিন্সিপালের অফিসে ঢুকতে পারতেন না, তাদের ঘন্টার পর ঘন্টা তাদের বসে থাকতে হতো। কিন্তু আশিস পান্ডে এবং কয়েকজন নির্দিষ্ট ছেলে কিন্তু সারাক্ষণ প্রিন্সিপালের ঘরে বসে থাকতেন এবং সেখানে আলোচনা করতেন। কি আলোচনা হতো না, একদম যে তাদের যারা বিরোধী, যে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের কিভাবে ফেল করানো হবে, তাদের ওপর কীভাবে অত্যাচার করা হবে, কাকে হোস্টেলে ঢোকানো হবে,
এই সব করে তারা বেসিক্যালি তাদের এই সবাই কি করে এই দিকে চলে এলে এগুলোই থ্রেট সিন্ডিকেট। এখান থেকেই যাবতীয় মাস্টার প্ল্যানগুলো করা হতো এবং তারপরে সেগুলো প্রয়োগ করে সবাইকে নিজেদের দিকে এনে একদম একটা ভীষণ ভয়াবহ একটা ভীতির পরিবেশ এখানে তৈরি করা হয়েছিল। আজই কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন জুনিয়র চিকিৎসকরা। এসএসকেএম থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিল। মেট্রো চ্যানেলে অবস্থানের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে। সেই অবস্থান মঞ্চ থেকেই আজ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা হতে পারে। দাবি দেওয়া পূরণে রাজ্যকে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে। প্রশাসন দাবি না মানলে অনশনে বসতে পারেন জুনিয়র চিকিৎসকরা। এখন প্রশ্ন হলো, অনশনে সামিল হলে কর্মবিরতির অবসান কিভাবে সম্ভব? সেই কারণেই কি 10 ঘন্টার জিবি বৈঠক? এসএসকেএম এর মিছিলের মধ্যে থেকে কি বার্তা? আন্দোলনের ধরন নিয়ে মতভেদের কারণেই কি এসএসকেএম থেকে মিছিল? বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কৌশিক চাকি তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তাদের এই আন্দোলনটা যেন মানে মানুষের স্বার্থের পক্ষে হয়, মানুষের স্বার্থের পক্ষে হওয়াটা সবচেয়ে জরুরি। আশা করব তারা সেইগুলো বিবেচনা করেই যা সিদ্ধান্ত নেবে সেটাকে আমরা স্বাগত